দাম খাটিয়ে বাড়িতে বসে থাকে। তারপরে দেখা গেল জলের লাইন ঢুকেছে, ট্যাপ কল এমন একটা ট্যাপ কল দিয়েছে, জল পড়িয়ে যাচ্ছে, সে বড় কাঠের ঠোকা মেরে বন্ধ করছে। অপচয় হচ্ছে, বিদ্যুৎ অপচয় হচ্ছে। তারপরে আস্তে আস্তে কী করলো, গভর্নমেন্ট সিস্টেম করলো ফাইন। বিদ্যুৎ অপচয় করলে ধরা পড়লে, বিদ্যুৎ চুরি করলে ফাইন, 2 লক্ষ টাকা ফাইন। এখন আবার জল নাকি অপচয় করলে অনেকে আলাদা কন্টেনারে ভরে রেখে গরু ছাগলের গা ধুয়ে দেয়, সেই জন্য তারও ফাইন শুরু হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এই প্রোগ্রামটাকে আরও সাকসেসফুল করতে গেলে গ্রাসরুট লেভেলে কতগুলো নিয়ম করলে ভালো হয়, সেটা আমার পাড়ায় আমি চেষ্টা করেছিলাম। দুর্গাপুজো উৎসবে 551 টাকা, 51 টাকা বা 101 টাকা, 1 টাকা একটা থাকে চাঁদার, আপনার স্লিপে থাকে। আমি বলি এটা 500 টাকা কেন না, ঠাকুরের ব্যাপারে 51 টাকা বা 501 টাকা লিখতেই হবে। তা আমি বললাম তার 1 টাকা না লিখে 10 টাকা লিখে দিন। বলে না, এটা তো 1 টাকা এইভাবে লিখতে হবে, 10 টাকা। আমি 10 টাকা, 101 টাকা ঠাকুরের নামে যাবে, 9 টাকা থাকবে একটা ফান্ডে। পাড়ার কিছু লোক থাকবে, তারা কোনো একটা গরু ছাগল কিছু মরে গেল, রাস্তায় পড়ে আছে, কার বাড়িতে ইঁদুর আছে, ল্যাস ধরে ছুঁড়ে ফেলে দিল, বলে আমার বাড়ি থেকেও দূরে দিয়েছি, গিয়ে দেখা যাবে চাপার মায়ের গলিতে পড়েছে। হ্যাঁ, দুর্গন্ধ এসে থাকতে পারে না। এই সমস্ত একটা অব্যবস্থাকে নিট অ্যান্ড ক্লিন করতে গেলে আমার মতে বলে একটা কঠোর আইন, যেমন থানা প্রশাসন আছে অপরাধ দমনের জন্যে, তেমন আমার মনে হয় একটা খুব কড়া নিষেধাজ্ঞা এর পাশাপাশি থাকতে হবে। শুধু মিষ্টির কথায় অ্যাওয়ারনেস দিলে মানুষ অতটা নেবে না। যদি তার কোনো পানিশমেন্ট করা যায়, যে তোমার বাড়িতে থাকলে এই পানিশমেন্ট হবে, বা কোনো পাড়ার কোনো জন্তু জানোয়ার মরে গেলে কিছু কে ফেলার জন্য, সৎকার করার জন্য সে কিছু পয়সা পাবে, এই দুর্গাপুজোর ফান্ড থেকে আমরা কালেকশান করে সেটা ঠিক করেছিলাম। আশা করি এরকম হচ্ছে। একটা আমার পাড়ার একটা ভাই, সে মোবাইলে ছবি তুলে এলো, বললে কার কাছে আছে টাকা, বললে মাস্টারমশাই রিটায়ারমেন্ট ওর গাড়ি, বলে মাস্টারমশাই দেখুন একটা বিড়াল মরে গেছে, আমি অমুক জায়গায় মাটিতে পুঁতে দিয়েছি, সঙ্গে সঙ্গে 50 টাকা দিয়ে দিল। এইবার যে যেখানে মরে সেও দেখে আসছে কোথায় কি মরে পড়ে আছে, আবর্জনা আছে, পরিষ্কার করার জন্য ছবি তোলে আর গিয়ে টাকা নিয়ে আসে। এই সিস্টেমে না এলে আমার মনে হয় এসব বলে অ্যাওয়ারনেস করে হবে না, তা নাহলে বিদ্যুৎ চুরির মতো হয়েই যাবে, পানিশমেন্ট না থাকলে বন্ধ হবে। বরেন্দ্রনাথ মালিকের কথা শুনে দুটো কথা বলবো। সাদ্দাম হোসেনের জায়গায় সেখানে কিন্তু রাস্তায় নির্দিষ্ট সময় পরে যদি জঞ্জাল ফেলা হতো, তার বাড়ির জলের কানেকশন কেটে দেওয়া হতো কর্পোরেশন থেকে। শাস্তি দরকার, এটা সত্যি কথা। আর বরেনের কথা একটা বলি, যে ওই বিড়াল মরে গেলে 50 টাকা, তাহলে বিড়াল নির্মাণ যোগ্য শুরু হয়ে গেল। তো যাই হোক, এবারে আমি বলবো আমাদের সত্যনারায়ণ পাল, আমার বহু অনুরোধে তিনি কিছু বলছেন। ব্যানার তো ভাবছি 2-3 জন ছাড়া হবে না, 13 আর সাথে 20 জন। অনেক ধন্যবাদ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুভ নববর্ষ বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব। প্রথমেই বলি যে 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তার স্বপ্ন আমরা কবে দেখেছিলাম? আজ 200 বছর লেগেছিল স্বাধীনতা। সুতরাং আজ যদি আমরা ভাবি যে 2014 থেকে 24 10 বছরে আমরা স্বচ্ছ ভারত গড়ে তুলব, সেটা আমার মনে হয় ঠিক হবে না। আমাদের এই যে শুরুটা হয়েছে, মানে আমাদের দেশ আজ নয় কাল নয় পরশু স্বচ্ছ হবেই। এবং যে ধারণাগুলো মহাত্মা গান্ধী দেখেছিলেন, মহাত্মা গান্ধী কি চেয়েছিলেন? জাতির জনক। সুতরাং আমাদের জাতি এই স্বপ্নটা দেখেছিল। সুতরাং সেই স্বপ্ন আগামী দিনে অবশ্যই স্বচ্ছ হবে, পূর্ণতা পাবে, এইটাই আমি আশা রাখি। এবং যে মিশনের এগুলো সমস্ত আমাদের আগে পূর্বতন বক্তারা বা দিদিরা দাদারা বলেছেন, সেগুলো আমরা সবাই মোটামুটি এখন জানি। কিন্তু 2014-তে আমাদের প্রাইম মিনিস্টার এই ধারণাটা আমাদের মধ্যে ঢুকিয়েছে, যার জন্য আজ আমার বাচ্চা যখন 5 বছর বয়স, সেও কিন্তু স্বচ্ছ ভারত কথাটা কিন্তু শুনছে। তার জন্য সে জানছে যে এই জিনিসগুলো করা উচিত নয়, নোংরা করব না, এ থেকে এই রোগটা হতে পারে, এ থেকে এইগুলো হতে পারে। আমি কোথাও গিয়ে বাইরে, আমি আগে বাচ্চাদের কী করতাম, রাস্তাঘাটে বাথরুম করতে, এখন কিন্তু সেও কিন্তু করতে চায় না। সেও চায় যে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে আমি বাথরুম বা টয়লেট এটা করবো।
এই ধারণাটা আমাদের নেক্সট প্রজন্ম আশা করছি যে এই স্বচ্ছ ভারত দেখবে, যা যা মিশন স্বপ্ন ওনারা দেখেছেন সেগুলো পূর্ণতা পাবে, এবং আমরা তার জাস্ট একটা শুরুটা করে দিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মই হয়তো তাদের হাত ধরেই হয়তো এই স্বচ্ছ ভারতের মিশন একদিন সম্পূর্ণতা পাবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বপ্ন দেখা এটা নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত উক্তি আছে, ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় সেটা সার্থক হয় না, কিন্তু জেগে যে স্বপ্ন দেখি সেটা সার্থক করা যায়। সে আমার পূর্ববর্তী বক্তা যে সত্যনারায়ণ পাল যেটা বললেন যে স্বপ্ন দেখতে শুরু করেছি, সত্যি সেই স্বপ্ন একদিন সাকার হবে, এই আশাই রাখবো। আর কেউ? এবারে তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। আহ্বায়িকা ম্যাডাম ডক্টর মহিপা গাঙ্গুলি কিছু তার বক্তব্য রাখবেন এবং তার পরবর্তী